আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য আমি সলিসিটর শাফিউল আজম প্রিন্সিপাল অফ আজাম কো সলিসিটর্স এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট কিউসি আমার কলিগ ডেভিড ওয়ালব্যাংক কিউসি। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় মাসের প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং পরবর্তী মঙ্গলবার ঠিক একই সময় একই প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হয়। সুতরাং মাসের প্রতি রবিবার এবং মঙ্গলবার দুপুর 12:30 থেকে 2টা আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজাম কো সলিসিটর্স ফার্ম এস্টাবলিশ করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর। তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নগুলো আমার কাছে আসে। সেই প্রশ্নগুলির উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে ফ্রড এবং মানি লন্ডারিং। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে ফোন করে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলে অথবা অ্যারেস্ট করে যদি পুলিশ স্টেশনে নিয়ে যায়, তাহলে সাথে সাথে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নেওয়াটা উচিত। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আমি আজকে আমাদের সারা দেশের মানুষ আজ কয়দিন ধরে ভীষণ আতঙ্কের মধ্যে আছে এই করোনা ভাইরাস নিয়ে, এবং আপনারা সবাই জানেন, টেলিভিশনের মধ্যেও দেখতেছেন 100,000-এরও বেশি মানুষ আপনার এখন এই করোনা ভাইরাসে এফেক্টেড হয়েছে। আমার একমাত্র মেয়ে এবং আমার মেয়েটা ডাক্তার এবং হসপিটালে ডাক্তার হিসাবে কাজ করে, এবং আমার এই জন্য দুশ্চিন্তাটা আমার একটু বেশি, কারণ ডাক্তাররা এবং হেলথ ওয়ার্কাররা আপনার মোর রিস্ক নিয়ে তারা কাজ করতেছে এবং তাদের রিস্কটা অন্যান্যদের তুলনায় বেশি, যার জন্য আমি দুশ্চিন্তায়। আমাদের সকলকে নিয়ে সরকার গঠিত, সরকারের একার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। সুতরাং আমাদের সবাইকে সতর্কভাবে চলতে হবে। আমি বিভিন্ন রিপোর্টে পাবলিকদের জন্য বিভিন্ন অ্যাডভাইস তারা পাবলিশ করেছে কি কি করা উচিত। আমি ওই অ্যাডভাইসগুলোর কয়েকটা আমি এখানে বলার চেষ্টা করব আমাদের কমিউনিটির মেম্বারদের অবগতির জন্য। এটা যতটুকু সম্ভব সবার এগুলো একটু ফলো করাটা উচিত। Frequently and thoroughly clean your hands with an alcohol-based hand rub, antibacterial hand wash gel or wash your hands with soap. এখানে আপনার অ্যান্টিব্যাকটেরিয়া আপনার জেল আছে, হ্যান্ড ওয়াশ জেল আছে। অনেকে হয়তো দেখছেন যখন হসপিটালে যান, আপনারা হসপিটাল থেকে ঢোকার সময় অথবা বাইরে হওয়ার সময় ওই যে জেলগুলো বটলের মধ্যে থাকে, একটু নিয়ে হাতগুলোকে আপনাকে ওয়াশ করতে হয় বা করাটা উচিত। এগুলো আপনার এখন যত বেশি সম্ভব ইউজ করাটা উচিত। কিন্তু সমস্যাটা হচ্ছে এই হ্যান্ড ওয়াশ জেলগুলো, অ্যান্টিব্যাকটেরিয়া জেলগুলো, অ্যালকোহল বেসড জেল, এগুলো এখন বেশি একটা পাওয়া যায় না। আমি নিজেও গেছি বুটস কেমিস্টের মধ্যে এবং তারা ওগুলার সাপ্লাইয়ের ঘাটতি, তারা নিয়ম করছে কি এটা ফেয়ার হইতে হবে, এক একজনকে খালি এক একটা বোতল দিবে এবং ছোট্ট একটা বোতল, এটা সাফিসিয়েন্ট তাদের সাপ্লাই এখন হয়তো নাই, এই জন্য তারা একটার বেশি দেন এবং অল্প সকালে খোলার সাথে সাথেই মানুষ দেখলাম যে লাইন ধরে আছে, এটা নিয়ে যাচ্ছে। সুতরাং অল্টারনেটিভ হচ্ছে আপনারা ওয়াশ করবেন হ্যান্ড সোপ দিয়া,
সোপ আমি নরমালি আমি সিম্পল সোপ, একটা সোপ আছে, সিম্পল সোপটা আমি ইউজ করি। আমার এক ব্যারিস্টার ফ্রেন্ড, সে আবার মহিলা ব্যারিস্টার, তার ফাদার আপনার হার্লি স্ট্রিটের খুব ফেমাস একজন ডাক্তার ছিলেন, ডার্মেটোলজিস্ট এবং হার্লি স্ট্রিটের ডাক্তার। সে আমাকে অ্যাডভাইস করছিল যে শাফি ইউ ইউজ এ সিম্পল সোপ। সিম্পল সোপটার মধ্যে বেশি ডিটারজেন্ট নাই, কোনো আপনার অ্যাডহেসিভ যেগুলো এক্সট্রা জিনিস যেগুলো থাকে অন্যান্য সোপের মধ্যে ওগুলো নাই। আমি এটা বেশ কয়েক বছর ধরে, যেহেতু উনি খুব ফেমাস একজন ডার্মেটোলজিস্ট, উনি আমাকে অ্যাডভাইস করছেন যে তুমি আমার ফ্রেন্ডের ফাদার, সে যে করো সিম্পল সোপটা ইউজ করো। আমি ওইটা ইউজ করে আমি ভালো পাই। সুতরাং ফ্রিকোয়েন্টলি আপনারা এটা ইউজ করার চেষ্টা করবেন এবং আপনার হাত ধোয়ার চেষ্টা করবেন সব সময়। Keep yourself separate and stay at least 3 feet away from people who are coughing. কেউ যদি কফিং করতেছে, মনে করেন মানে আন্ডারগ্রাউন্ডের মধ্যে অথবা যে কোনো এক জায়গায় আপনি বসছেন, সাথে সাথে যদি কফিং করে, তাইলে তাদের সাথে একটু দূরে থাকাটা উচিত। কারণ যখন কফ হয় তখন এগুলো বেরিয়ে আসে মুখ থেকে, অনেক আপনার ইয়াগুলো, ব্যাকটেরিয়াগুলো। এই জন্য অ্যাটলিস্ট 3 feet অ্যাওয়ে থাকাটা উচিত। তারা এটা আমি কয়েকটা অ্যাডভাইস পাবলিকদের জন্য যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেগুলো পাবলিশ করেছে ওইগুলো পড়ে কয়েকটা পয়েন্ট আমি সাকসিন্টলি এখানে লিখছি, যেগুলো আমি আজকে প্ল্যান করছি আমাদের কমিউনিটির মেম্বারদের হেল্পের জন্য বলবো। এবং অলওয়েজ ক্যারি টিস্যুস and use the tissue. সব সময় মুখের মধ্যে টাচ করতে হলে টিস্যু দিয়ে টাচ করেন, সব সময় টিস্যু প্যাক পকেটের মধ্যে ক্যারি করেন, এইটাও কিন্তু ভালো। এটাও তাদের অ্যাডভাইসের মধ্যে আছে। এবং ট্রাই টু স্টে অ্যাট হোম অ্যান্ড ওয়ার্ক ফ্রম হোম, যদি সম্ভব হয় ঘর থেকে কাজ করেন এবং ঘরে থাকার চেষ্টা করেন, এটাও তাদের একটা অ্যাডভাইস। আরও অনেক অ্যাডভাইসগুলো আছে, এগুলো ফলো করাটা উচিত। আমার একমাত্র মেয়ে এবং আমার দুশ্চিন্তাটা বেশি, তার কারণটা হলো আপনার আমার মেয়েটা ডাক্তার, সে হসপিটালে ডাক্তার হিসেবে কাজ করতেছে এবং হেলথ ওয়ার্কাররা, ডাক্তাররা এফেক্টেড হয়েছে, যার জন্য আমার চিন্তাটা বেশি। সবাই দোয়া করবেন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে এই মহামারী থেকে উদ্ধার করো। সুতরাং এইটাই হলো আমাদের আল্লাহর কাছে প্রার্থনা। আমি আমার কলিগ কিউসি ডেভিড ওয়ালব্যাংক কিউসির কাছে যাওয়ার আগে ওনার সম্বন্ধে আমি বলবো। ডেভিড ওয়ালব্যাংক কিউসি, সে দীর্ঘ প্রায় 35 ইয়ার্স এক্সপেরিয়েন্সড আপনার ক্রিমিনাল লয়ার স্পেশালিস্ট কিউসি। উনি অনেক বড় বড় কেস করেছেন, আপনার ফ্রড, মানি লন্ডারিং এবং হিউজ অর্গানাইজড ক্রাইম, ড্রাগস কেসেস, অনেক বড় বড় কেস উনি প্রসিকিউশন করেছেন, উনি ডিফেন্ড করেছেন এবং উনি একজন কিউসি। উনি বলবেন। ওর আগে আমি সংক্ষেপে একটু নতুন আইন আসছে সেটার উপর বলবো। সেটা হচ্ছে কি, ইমার্জেন্সি টেরর লেজিসলেশন বিকামস ল অন 26th of February 2020। অনেকে হয়তো দেখছেন, অনেকে শুনছেন টেলিভিশনের মধ্যে, নতুন ইমার্জেন্সি লেজিসলেশন তারা আইন আনছে। এটাকে আনা হয়েছে 26th of February এই বছরে, 2020 সালে। টেররিস্ট অফেন্ডার্স রেস্ট্রিকশন অফ আর্লি রিলিজ অ্যাক্ট 2020। এটার নাম দেওয়া হয়েছে টেররিস্ট অফেন্ডার্স রেস্ট্রিকশন অফ আর্লি রিলিজ অ্যাক্ট 2020। এইটার নাম দেওয়া হয়েছে an act to make provision about the release on license of offenders convicted of terrorist offences or offences with a terrorist connection and for connected purposes। এই আইনের মধ্যে তারা এখন নতুন প্রভিশনগুলো আনছে। আগে নিয়ম ছিল যে আপনাকে যদি 40 বছর পানিশমেন্ট দেওয়া হয়, 20 বছরের পরে বের হয়ে যেতে পারবেন হাফওয়ে থ্রো। 10 বছর হলে 5 বছর পরে বের হওয়া হাফ দা ওয়ে বের হয়ে যেতে পারবে। ওইটাকে কিন্তু তারা চেঞ্জ করে ফেলছে। এখন আপনার টেররিস্ট অফেন্সের জন্য যারা কনভিক্টেড হয়েছে তাদেরকে ওই হাফ দা ওয়ে বের করা সম্ভব হবে না, তারা বের হতে পারবে না। এবং ওইটার আর্লি রিলিজ যে প্রভিশন ছিল ওইটাকে তারা আপনার
এখন স্টপ করে দিয়েছে। এখন আরো নতুন নতুন কিভাবে তাদেরকে বের করতে হবে এগুলার বিভিন্ন আইন কানুনগুলো আসছে, সেটা আমি ডিটেইলস আরো বলার চেষ্টা করব নেক্সট সেগমেন্টের মধ্যে। বাট বিফোর দ্যাট আই উইল পাস টু মাই কলিগ David Walbank QC to talk on fraud and money laundering. Thank you very much indeed, Shafi. I'm going to begin, if I may, by talking about fraud offences in the English criminal law. And I suppose the first point to make is that somewhat surprisingly, you may think, Shafi, given what you would expect to be the central importance in any system of criminal law of offences of deception and fraud, the position in our law has been fundamentally revised relatively recently. The main fraud offences now in English law, the central offences, are contained in an Act of Parliament called the Fraud Act, which was passed relatively recently in 2006. I say that's relatively recent because, of course, viewed against the long history of the English criminal law, that is really not very long ago, 13 or 14 years ago. And my point is that the Fraud Act of 2006 fundamentally revised the position in relation to fraud offences in English criminal law. In effect, the main provision of that Act, Section 1 of the statute, created a general offence of fraud that can be committed in three main different ways. First, by dishonestly making a false, that is to say, an untrue or misleading representation, with a view to making a gain for yourself or another, or with intent to cause loss to another, or with intent to expose someone else to the risk of loss. So that's what's called fraud by false representation. And that is the first main way in which the new fraud offence under the 2006 Act can be committed. The second main way in which the main fraud offence under that Act can be committed is by failing to disclose information, specifically by dishonestly, and again with a view to gaining for yourself or another, or with a view to causing loss to another, or with intent to expose another to the risk of loss, with any of those intentions, failing to disclose information which you are under a legal duty to disclose. And I'll come on to explain that concept, failing to disclose information which you're under a legal duty to disclose. I'll come on to explain that concept in a little more detail in just a moment. But that is the second main way in which the major fraud offence, the central fraud offence under the 2006 Act can be committed by failing to disclose information which you are under a legal duty to disclose. The third main way in which that central fraud offence can now be committed is by abuse of position, by the dishonest abuse of a position which you hold, again with a view to making a gain for yourself or another, or with intent to cause loss to another, or with intent to expose another to the risk of loss. So those are the three main ways in which the central fraud offence under the 2006 Act can be committed. It's right to add, in passing, and I'll come back to it in a little bit more detail later on, but it's right to say that the 2006 Act also creates some, in effect, subsidiary offences, some mopping up offences, if you like. So, for example, obtaining services dishonestly, or possessing articles or making articles for use in fraud. So, in relation to that latter, that would include possessing or making false identity documents, or possessing or making counterfeit goods, or possessing stolen credit cards. All of those items either made or held by a defendant for use in
or in connection with a fraud. But as I say, I'll come on to describe in a little bit more detail later on just how those subsidiary offences work. Before I turn in more detail to examine each of the three different ways in which the central fraud offence can be committed, can I turn first of all, Shafi, to a couple of really crucial concepts that are almost always going to be relevant when one is looking at these offences under the 2006 Act. And those are the concepts of dishonesty, the question of what constitutes dishonesty for these purposes, and also the question of what is meant by intending to make a gain or intending to cause loss or expose another to a risk of loss. Let's turn first of all to that basic concept of dishonesty. Dishonesty and the concept of dishonesty has become much more straightforward in the last couple of years as the result of a decision of our Supreme Court. In effect, the question of dishonesty is now for the jury to decide by applying an objective standard, by which I mean they have to apply their own judgment as to what they objectively think is to be expected of an honest person. So, in any fraud case where the question of dishonesty is not accepted by the defendant, where the defendant is claiming that what he did was not dishonest, the jury will be directed by the trial judge that they have to decide that question of whether the defendant acted dishonestly according to the ordinary standards of reasonable and honest people. So it is, if you like, a benchmark standard against which the jury will have to decide that question by applying what they think are the standards of ordinary, honest people. And the reason why I say that the question of dishonesty has become rather more straightforward in the last couple of years is that there used to be a requirement for a second element of the direction often to be given. That is, the juries were asked a second question whether they thought that the defendant himself had believed that what he was doing was dishonest by the standards of reasonable and honest people. That's now gone, and the question is much more straightforward, Shafi, now than it used to be. The jury just decide applying what they think is an objective standard. Yeah. We get back to that one in the second segment. Indeed, yeah? indeed, yeah? Thank indeed. you. দর্শক আপনারা শুনছেন ডেভিড ওয়ালব্যাংক কিউসি, সে দীর্ঘ প্রায় 35 বছরের 35 ইয়ার্সের কিউসি। উনি অনেক বড় বড় কেস করেছেন, যে ড্রাগস, মানি লন্ডারিং, ফ্রড, মার্ডার থেকে শুরু করে প্রসিকিউশন করেছেন, উনি ডিফেন্ড করেছেন। ওনার সেই ভাস্ট এক্সপেরিয়েন্স আপনার ক্রিমিনাল লয়ের উপরে। আমরা আবার আসবো ওনাকে নিয়ে নেক্সট সেগমেন্টে। আপনারা যারা টেলিভিশনের সামনে বসতে পারেন নাই, আপনারা ফেসবুক, এনটিভি ইউরোপ ফেসবুকেও আপনারা প্রোগ্রামটা দেখতে পারেন, অথবা এনটিভি ইউরোপ লাইভে গেলে মোবাইলের মধ্যে আপনারা প্রোগ্রাম দেখতে পারবেন। সবাই আমাদের সাথে থাকুন, আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি।